আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের রাজনীতির অন্যতম পুরনো দল এক বর্ণাঢ্য ইতিহাসের অধিকারী আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা মহলেই চুলচেরা বিশ্লেষণ হচ্ছে। দলটি গত ১-১.৫ বছর ধরেই তার নিষ্ক্রিয়তার জন্য আলোচিত। যে আওয়ামী লীগ ১৫.৫ বছরের দীর্ঘতম শাসনে বাংলাদেশের শাসন ব্যবস্থার প্রতিটি রন্ধ্রে নিজেদের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিল, তাদের এতটা অসহায়ত্ব এখন অনেকের কাছেই যেন বেমানান হিসেবেই প্রতীয়মান হচ্ছে। বিশেষ করে শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক মৃত্যুদণ্ডের রায় আসার পরও তেমন কোনো প্রতিক্রিয়া না আসা ও দলটির নেতাকর্মীদের ত্যাগের কোনো দৃষ্টান্ত স্থাপনে ব্যর্থতা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ হয়তো এখন আর প্রাসঙ্গিক নয়। তার চেয়েও বড় কথা, আওয়ামী লীগের কাছেই সম্ভবত শেখ হাসিনার প্রয়োজন ফুরিয়ে গেছে। এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। টিআরটির সেই সংবাদের আলোকেই বিস্তারিত তথ্য থাকছে এবারের প্রতিবেদনে। ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি যখন এই ট্রাইব্যুনাল থেকেই জামাত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, তখন ক্ষোভে উত্তাল হয়ে পড়েছিল পুরো দেশ। তৎকালীন সরকার সে বিক্ষোভ দমনে সর্বশক্তি নিয়োগ করে। একদিনেই ১.৫ শতাধিক মানুষ নিহত হন। পরের কয়েকদিনে নিহত হন আরও শতাধিক মানুষ। একজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, কেবল রায় প্রদানের প্রতিক্রিয়াতেই এমন একটি দৃশ্য অবলোকন করেছিল পুরো বিশ্ব। অথচ সেই একই বাংলাদেশে সেই একই ট্রাইব্যুনাল যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষিত হল, তখন পুরো দেশ ছিল শান্ত, স্বাভাবিক। আওয়ামী লীগের ঘনিষ্ঠজন, এমনকি প্রতিবেশী দেশের অনেক কর্তা ব্যক্তি ও মিডিয়াও মনে করেছিল হাসিনার বিরুদ্ধে এরকম কোনো রায় হলে দেশবাসী হয়তো ফুঁসে উঠবে, জনগণ নেমে আসবে, আওয়ামী লীগও সফলভাবে তা মোবিলাইজ করতে সক্ষম হবে। কিন্তু বাস্তবে তেমন কিছুই হয়নি। বিশ্লেষকদের মতে গত বছর ক্ষমতাচ্যুত হওয়ার পর সব নেতা দেশ ছেড়ে চলে যাওয়া বা লুকিয়ে থাকার কারণে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ ও তার দল সাংগঠনিক ক্ষমতা হারিয়ে ফেলে। যেদিন রায় হয়েছে সেদিন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রাজপথে মানুষ কম নেমেছিল, কিন্তু জীবনযাত্রা ছিল সম্পূর্ণ স্বাভাবিক। শেখ হাসিনার মৃত্যুদণ্ড বাতিল করার দাবিতে হাসিনার সমর্থকদের কোনো সড়কে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি কিংবা সমাবেশ করতে দেখা যায়নি। যে নেতার দল একসময় লাখো কর্মীর গর্ব করত এবং টানা ১৫ বছর দুর্দান্ত প্রতাপের সাথে দেশ শাসন করেছে, সেই নেত্রীকে ঘিরে এমন নীরবতা অনেকের জন্যই ছিল বিস্ময়কর। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন শেখ হাসিনার রায়ে তেমন কোনো প্রতিবাদ না হওয়ার কারণ হল আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ভেঙে পড়েছে। দলটি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্দয়ভাবে বাংলাদেশ শাসন করেছে। কোনোভাবেই আওয়ামী লীগের আমলকে সুশাসন বলা যাবে না, বরং দলটি নিজেদের আধিপত্য প্রতিষ্ঠার স্বার্থে নির্বিচারে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করেছে, ভিন্নমতকে দমন করেছে। ফলে অনেক আগেই আওয়ামী নেতাদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। এ কারণে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর অন্য কোনো নেতাকর্মী আর ঝুঁকি নিতে চাননি। তিনি পালানোর পর প্রায় সব নেতা, এমনকি গ্রামীণ পর্যায়ের নেতারাও তাদের অতীতের অপরাধের কারণে দেশ ছেড়েছেন বা লুকিয়ে পড়েছেন। অন্যদিকে বর্তমান অন্তর্বর্তী সরকারও আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করেছে। আর তাই মাঠ পর্যায়ের কর্মীরা এখন সংগঠিত হওয়ার চেষ্টা করলে গ্রেফতারের ঝুঁকিতে থাকেন। মূলত শেখ হাসিনার ১৫ বছরের শাসন ছিল কর্তৃত্বমূলক শাসন, যাকে প্রতিপক্ষরা ফ্যাসিবাদী শাসনামল হিসেবেই আখ্যায়িত করে। শেখ হাসিনা এক হাতে দেশ চালিয়েছেন, তার মুখের ওপর অথবা তার সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কিছু বলার ছিল না। এমনকি দলটির সাধারণ সম্পাদক ও অন্যান্য সিনিয়র নেতারাও অনেক সিদ্ধান্ত সম্পর্কে পুরোপুরি অন্ধকারে ছিলেন। তাছাড়া দেশের প্রশাসনে এবং স্পর্শকাতর নানা স্থানে শেখ হাসিনা ভারতের লোকদের অনুপ্রবেশ করিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। শেখ হাসিনার শাসনামলে আয়নাঘরের মতো স্থাপনা ছিল, যেখানে প্রতিপক্ষ লোকদের গুম করে এনে বছরের পর বছর ফেলে রাখা হতো।
শেখ হাসিনার আমলে বাংলাদেশ থেকে ইতিহাসের সবচেয়ে বেশি সংখ্যক অর্থ দেশের বাইরে পাচার হয়েছে, যেগুলো দিয়ে আওয়ামী নেতারা পৃথিবীর বিভিন্ন দেশে স্বর্গরাজ্য তৈরি করেছেন। সেই নিরাপদ অবস্থান থেকে কেউ সম্ভবত দেশে এসে অহেতুক ঝুঁকি নেওয়ার প্রয়োজনীয়তা দেখছেন না। আওয়ামী লীগের তেমন কোনো আদর্শ নেই যার প্রতি দলীয় নেতারা এতটা কমিটেড থাকবেন, আর তাদের কাছে শেখ হাসিনারও এমন কোনো গ্রহণযোগ্যতা নেই যার জন্য তারা এসে জীবন দেবেন। 1971 সালে পাকিস্তানের পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করে বর্তমানে বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল দেশের প্রতিষ্ঠাতা ও হাসিনার প্রয়াত পিতা শেখ মুজিবুর রহমানের আওয়ামী লীগ। কিন্তু শেখ মুজিবও একইভাবে জনপ্রিয়তা হারিয়ে ফেলেন। 1975 সালে যখন তিনি সপরিবারে নিহত হন, তখন ঘটনাচক্রে এবং দেশের বাইরে থাকা শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা বেঁচে যান। বাহির থেকে দেশে ফিরে 1981 সালে শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তার পিতার দলের নিয়ন্ত্রণ নেন। 1996 সালে দীর্ঘ 21 বছর পর তিনি দলকে ক্ষমতায় নিয়ে আসতে সক্ষম হন। আওয়ামী লীগের সর্বশেষ ক্ষমতাকাল শুরু হয় 2009 সালে, যা 2014, 2018 ও 2024 সালের বিতর্কিত ও কারচুপির অভিযোগে কলঙ্কিত নির্বাচনের মধ্য দিয়ে টানা 15 বছর স্থায়ী হয়। কিন্তু গত আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং শেখ হাসিনা দীর্ঘদিনের মিত্র ভারত থেকে আশ্রয় নিতে বাধ্য হন। মানবাধিকার বিষয়ক প্রতিবেদনে বিশেষায়িত ঢাকা ভিত্তিক সাংবাদিক জিয়া চৌধুরী টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, গোয়েন্দা সংস্থা এবং যুক্তরাষ্ট্র র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন নামের যে এলিট ফোর্সকে নিষিদ্ধ করেছিল, কার্যত তার মাধ্যমেই আওয়ামী লীগ সরকার বিগত 15 বছরে বাংলাদেশকে একটি পুলিশ রাষ্ট্রে পরিণত করেছিল। এই বিশ্লেষক আরও মনে করেন, মানুষ এখন আর নৈরাজ্য সৃষ্টিকারী রাজনীতিতে আগ্রহী নয়, আর আওয়ামী লীগ গত 1.5 দশক এই কাজটি করেছে। তার মতে, সমাজে হাসিনা সরকারের প্রতি সমর্থন কমতে থাকায় অল্প সংখ্যক নেতৃত্বহীন দলীয় সমর্থকদের পক্ষে নিজ থেকে পুনরায় সংগঠিত হওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। সরকার পরিবর্তনের পর বহু আওয়ামী সমর্থক বিচারের মুখোমুখি হওয়া এড়াতে দেশ ছেড়েছে, আর দেশে আছে তৃণমূলের অনেক কর্মী এখন জেলে, আর যারা বাইরে তারা হয় পালিয়ে বেড়াচ্ছে অথবা বিএনপি ও জামাতের ছত্রছায়ায় চলে আসার চেষ্টা করছে। বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগ শুধু দেশের গণতান্ত্রিক কাঠামোই ধ্বংস করেনি, তারা নিজেদের দলেও গণতন্ত্র চর্চা করেনি। দলের ভেতরে শেখ হাসিনা ও শেখ পরিবারের আধিপত্য বরাবরই দৃশ্যমান ছিল। এই ধরনের পরিবারকেন্দ্রিক সংস্কৃতি চালু থাকায় দলটির নানা স্তরে নেতৃত্বই তৈরি হয়নি। উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্বের অধ্যাপক তারিক নিয়াজি টিআরটি ওয়ার্ল্ডকে বলেন, হাসিনা দলীয় অনুগতদের দিয়ে নিরাপত্তা সংস্থাগুলো পূর্ণ করে ফেলেছিলেন, কেননা এভাবেই তিনি নিজের কর্তৃত্ববাদী শাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন। তার মতে, শেখ হাসিনা তার নিজের খোঁড়া গর্তে পড়েছেন। যে ট্রাইব্যুনালকে তিনি প্রতিপক্ষের নেতৃত্বকে নিশ্চিহ্ন করার অভিপ্রায় থেকে সৃষ্টি করেছিলেন, সেই ট্রাইব্যুনালই তার মৃত্যুদণ্ড পড়া হয়েছে, আর দেশের মানুষ তার নীরবে শুনে গেছে। আওয়ামী লীগ একটি ব্যবসায়িক দলে পরিণত হয়েছিল। দলটির নেতৃত্বের হাতে অবিশ্বাস্য পরিমাণ টাকা চলে এসেছিল, যে টাকা দিয়ে শেখ হাসিনা তার দোসর ও সহযোগীদের কিনে ফেলতেন। তারেক নিয়াজির মতে, শেখ হাসিনার সরকারকে কোনো গতানুগতিক সরকার না বলে বরং একটি লুটের মালবাহী ট্রেন বলা যায়, যেখানে শেখ হাসিনার অনুগতরাই ট্রেনের নিরাপত্তা বিধানে কাজ করত। এতে করে আওয়ামী লীগ ধীরে ধীরে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যা তারা নিজেরাও অনুভব করতে পারেনি। বিএনপি দুইবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিপরীতে শেখ হাসিনার প্রধান বিদেশি পৃষ্ঠপোষক ছিল সবসময় নয়াদিল্লি। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সহায়তার দোহাই দিয়ে ভারত বরাবরই বাংলাদেশের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করেছে। কিন্তু 2009 সালে হাসিনার ক্ষমতায় ফিরে আসার পর দ্বিপাক্ষিক সম্পর্ক নজিরবিহীনভাবে উন্নত পর্যায়ে পৌঁছে যায়, যখন দুই দেশ গভীর অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে তোলে। 2014 সাল থেকে ক্ষমতায় থাকা ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে হাসিনার ছিল খুবই
ব্যক্তিগত ঘনিষ্ঠ সম্পর্ক। মোদি হাসিনাকে বিশ্বাস করতেন কেননা তিনি কঠোর হাতে বিরোধী দলগুলো, বিশেষ করে ইসলামী দলগুলোকে দমন করতে পারতেন। এই সুযোগে হাসিনা সরকারের সময় নয়াদিল্লি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অতিরিক্ত প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এই ঘনিষ্ঠতা বাংলাদেশের মানুষের মনে এক ধরনের ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করেছে, যা জুলাই বিপ্লবের সময় থেকে দৃশ্যমান হয়েছে। এ কারণে যখন জুলাই বিপ্লব তুঙ্গে উঠে যায়, তখন হাসিনার প্রতি ভারতের সমর্থন আর কোনো কাজে আসেনি। বিশ্লেষকদের মতে এই মৃত্যুদণ্ডের রায় এবং অপেক্ষমান আরও কিছু রায়ের মাধ্যমে কার্যত রাজনীতিবিদ হিসেবে শেখ হাসিনার গ্রহণযোগ্যতা এই রায়ের মাধ্যমে শেষ হয়ে যাচ্ছে। শেখ হাসিনা আগামীতে বাংলাদেশের রাজনীতিতে প্রত্যাবর্তন করবেন বা প্রাসঙ্গিক থাকবেন, এমনটা মনে করাই এখন কঠিন হয়ে যাচ্ছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।